প্রথমে রাগ করেছিল খুব। আপনারও ওই চেলা সুজন নাকি আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে আব্বুকে, এই জন্যই ভয় পেয়েছিলেন আমার সুরক্ষা নিয়ে। তবে আমি বুঝিয়ে বলেছি। পরশ সবটা মন দিয়ে শুনল, এরপর কণ্ঠে প্রগাঢ় সন্দেহ এনে বলল, কি বলে বুঝিয়েছ? মাত্রই পরশের উদ্দেশ্য টের পেয়েছে স্পর্শী, মুহূর্তেই নিজেকে সামলে নিল। চঞ্চল কণ্ঠে বলল, আরে এত প্রশ্ন কেন করছেন? বলেছি যে আপনি ওকে ধরিয়ে দিবেন। জেনে ও ক্ষোভের বশবর্তী হয়ে আব্বুকে মিথ্যা বলেছে, যাতে বিয়েটা বন্ধ করে দেয়। যদিও বলার মতো এত সহজে মানেনি, অনেক শ্রম দিতে হয়েছে। এবার আপনি আমাকে এই পরিশ্রমের পুরস্কার দিন। পরশ হাসল। সে স্পষ্ট বুঝতে পেরেছে স্পর্শী তার উদ্দেশ্য ধরতে পেরে কথা ঘোরাচ্ছে। ফোনের দিকে তাকিয়ে নিচু স্বরে বিড়বিড় করে বলল, তুমি বড্ড চালাক জান। তোমার এই মগজ আমি প্রতিনিয়ত মেপে দেখব। একবার কাছে পাই ধরন্তর মহিলা। কিছু কি বলছেন? শোনা যাচ্ছে না। চমকালো পরশ, ফোনটাকে কানে নিয়ে বলল, হ্যাঁ, পুরস্কার চাইছিলে? আচ্ছা বলো, কতগুলো চুমু চাই? আটকে উঠল স্পর্শী, ধমক মেরে বলল, আজব তো, অসভ্যতা করছেন কেন? পুরস্কার চেয়েছি, চুমু নয়। হুম, একজন রোমান্টিক স্বামীর কাছ থেকে তার বইয়ের পুরস্কার চাওয়া মানে ইনডিরেক্টলি চুমু চাওয়া। তুমি উদ্দেশ্য প্রণোদিতভাবে বললেও আমি সেটা খুব সহজেই কাজ করতে পেরেছি। এবার বলো, কতগুলো চাই? এই শুনুন তো, ফোন রাখছি আমি। ছটপট করছে অন্তরাত্মা, উত্তেজনায় কপালের দুই প্রান্তে বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। ক্রমশ উত্তেজনা জানার আকুলতা বাড়ছে, প্রতি সেকেন্ডে মন ব্যাকুল হয়ে উঠছে। কণ্ঠনালী শুকিয়ে ষড়যন্ত্রকে অবরোধ করে রেখেছে এক অদৃশ্য অনুভূতি। পাভেলকে দেখা যাচ্ছে, সে আসছে স্টেজের এই প্রান্তেই। তাকে দেখতেই উঠে দাঁড়ালো পরশ শিকদার। স্টেজে ওঠার আগেই নিচে নেমে গেল। ছুটে এসে ভাইয়ের সামনে দাঁড়ালো পাভেল। চাপা স্বরে বলল, আরে আরে, নামছিস কেন? পরশ কর্ণপাত করল না, বরং পুরোপুরি অবজ্ঞা করে নিজের প্রশ্ন ছুড়ল। ব্যাকুল মনকে শান্ত করতে ঘন ঘন শ্বাস নিয়ে অবিশ্বাসের সুরে বলল, ও কি কবুল বলেছে? ঝামেলা বাঁধেনি তো? এক দৃষ্টিতে তাকিয়ে রইল পাভেল, চারিদিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে বলল, হ্যাঁ বলেছে, কোনো ঝামেলা হয়নি। এ যেন শুষ্ক মরুভূমির মধ্যে এক পশলা বৃষ্টি পড়ল। স্বস্তির নিঃশ্বাস ফেলে পুনরায় আসনের দিকে এগিয়ে গেল। পাভেল কটাক্ষ করে বলল, এত দুশ্চিন্তা আর কি দরকার? তোদের তো আগেই বিয়ে হয়েছে, এখন না হলেও বা কি? পরশ হাসল, বলল, তুই বুঝবি না, যে ঘাটতারা পাল্লায় পড়েছে তাদের সব কিছুর উপর থেকে বিশ্বাস সরে গেছে। পরশুদিন বললাম চলো ঘুরে আসে, কিন্তু শুনলো না, বরং তারামি করে বলল এই বিয়ে সে মানে না যতক্ষণ না পর্যন্ত ওর বাপ নিজের ইচ্ছে বিয়ে না দিচ্ছে। একটু থেমে বলল, বলা তো যায় না, নাটকীয় ফ্যামিলিতে বিয়ে করেছে। এদের বাপ ভাই মেয়ে সবগুলোর মধ্যে নাটক। হুটহাট মুড চেঞ্জ হয়ে যায়, তাই বিশ্বাস হচ্ছিল না। না জানে আবার কি বেঁকে বসে। শেষে দেখা যাবে বিয়ে 100 বার হলেও সংসার আর হবে না। পাভেল কিছু বলার জন্যে মুখ খুলতেই পেছন থেকে আলতাফ শিকদার ডাক দিলেন। একবার পেছনে তাকিয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল, কাকা ডাকছে, আসছি। চলে গেল পাভেল। পরেশ ফোন হাতে নিল। শামসুল সর্দারের মতানুযায়ী তাদেরই বাড়ির সামনে বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে। নিয়ম অনুসারে 11:30টায় গায়ে হলুদ সেরে জুম্মার নামাজ পড়েছে। এরপর বাড়ির সামনে কাজী এনে সবার উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়েছে। ইতিমধ্যেই খাবার আনার তোড়জোড় শুরু করে গিয়েছে। এই তো আর মাত্র কয়েক ঘন্টা। বরযাত্রীদের খাওয়ানোর ঘন্টাখানেক পরেই বউ উঠিয়ে নিয়ে যাওয়া হবে। সবার সাথেই বরকনেকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, তবে তাদের টেবিলটি অন্যগুলোর থেকে আকর্ষণীয়ভাবে সাজানো। দেখেই বোঝা যাচ্ছে এটা স্পেশাল। শামসুল সর্দার নিজে এসে জামাইকে নিয়ে টেবিলে বসালেন, পাশে বসলেন ও। একে একে আমজাদ শিকদার, আলতাফ শিকদার, পাভেল বসলো। কিছুক্ষণ পরেই পরশের পাশের চেয়ারটাতে বসলো সুসজ্জিত এক নারী। গায়ে তার বধূ বেশ, মেরুন বর্ণের শাড়িটা ফাঁকফোকর থেকে ফর্সা হাত এবং গলা চমকাচ্ছে যেন। পরশ ঢোক গিলে প্লেটের দিকে তাকালো, চাপা আওয়াজে বলল,
আমাকে না দেখিয়ে শাড়ি খুলবে না, আমি দেখিনি ভালো করে। এতক্ষণ মায়ের আদেশ মতো মাথা নিচু করে থাকলেও এখন সেটাকে তুলে ফেলল। ভ্রু কুঁচকে পরশের দিকে জিজ্ঞাসু সূচক চাহনি দিতেই বলল। বলেছি শাড়ি খুলবে না, আমি দেখব। নইয়ে যাওয়া কণ্ঠে ফিসফিস করে স্পর্শী বলল। ছবি তোলা আছে, পাঠিয়ে দিব। বাম হাত দিয়ে নিমেষেই হাত চেপে ধরল পরশ। দাঁতে দাঁত চেপে বলল। আমি সরাসরি দেখব, একদম তারিমি করবে না স্পর্শিয়া, খুব খারাপ হয়ে যাবে। নতুন বর বউয়ের ফিসফিস করে কথা বলার আওয়াজ অনেকটাই কানে যাচ্ছে আমজাদ শিকদারের। তিনি হুট করেই চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, শামসুল সর্দারের উদ্দেশ্যে বলল। বেআই, অনেক গণ্যমান্য লোক এসেছে, আমরা বরং তাদের সাথে বসে খাই, বিষয়টা না হয় দৃষ্টিকটু লাগবে। সাই দিলেন শামসুল সর্দার। উঠে যেতেই ধপ করে সেই চেয়ারে বসে পড়ল আরশি। সে ইতিমধ্যেই রান্নার পরেই খাবার খেয়ে নিয়েছে, কিন্তু তাও একই টেবিলে বসার ইচ্ছেকে নষ্ট করতে পারল না। পাভেল সযত্নে নিচের পাশের চেয়ারে বসালো। এরপর খাবার বাড়তে বাড়তে আরশির উদ্দেশ্যে বলল। খেয়েছো? মুহূর্তেই অন্যদিকে তাকালো আরশি, মুখ ঝামটা মেরে বলল। দেখে কে? হাসলো পাভেল। এরপর অনুনয়ের সুরে বলল। অনেক ব্যস্ত ছিলাম জান, রাগ করো না প্লিজ, খেয়ে নাও। খেয়েছি আমি। মাথা নাড়ালো পাভেল, পুনরায় বলল। ঠিক আছে, তাও আমার প্লেট থেকে খাও। ভ্রু দুটো কুঁচকে পাভেলের দিকে তাকিয়ে রইল স্পর্শী। এরপর পরশের দিকে তাকিয়ে ইশারা দিয়ে দেখালো। কটাক্ষ করে চাপা কণ্ঠে বলল। দেখুন, একটু শিখুন, নিজে তো গিলেই যাচ্ছেন, আনরোম্যান্টিক কোথাকার। খাওয়া বন্ধ করে দিল পরশ, বলল। রোমান্টিকতা প্রমাণ করার কি কোনো সুযোগ দিয়েছ? হাত ধরলেই তো চিৎকার করে ওঠো। একটু থেমে আচ্ছা, তুমি কি কবুল বলেছিলে? চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী, বলল। কেন বিশ্বাস হচ্ছে না? দুপাশে মাথা নাড়ালো পরশ, নিচু কণ্ঠে বলল। বাসা না হওয়া পর্যন্ত বিশ্বাস হবেও না। সম্বিত ফিরে পেল স্পর্শী। আশেপাশে দু চারবার তাকিয়ে সবাইকে দেখে নিল। না, কেউ শোনেনি। দাঁতে দাঁত চেপে বলল। অসভ্য। পরশ হাসলো। পরক্ষণেই পেছনের টেবিলের দিকে তাকিয়ে বলল। তা আমার সম্বন্ধী সাহেব কোথায়? বিয়ের সময়ও তো দেখলাম না, খাবে না? স্পর্শী খেতে খেতেই জবাব দিল। ওর পেট ভরা, খিদে নেই। কেন, কে খেয়েছে? ধোকা। হুট করে নিজেদের কথার মধ্যে পাভেল বলে উঠল। চমকে তাকালো পরশ, ভ্রু যুগল কুঁচকে কিছু না বোঝার ভান ধরে বলল। ধোকা খেয়েছে মানে? কে দিল? উত্তর দিল না পাভেল, বরং স্পর্শীর দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে আবারও খেতে লাগলো। পুরো ঘটনাটাই লক্ষ্য করলো পরশ। ইদানিং পাভেল স্পর্শীর এই কথোপকথন খুবই সন্দেহজনক। কটাক্ষ করে বলল। তা ভাবির সাথে এত ভাব জমালি কবে? আগে তো যা দেখলো পেছনে লুকাতিস। পাভেল নিজেকে সামলে নিল মুহূর্তেই। ভাইয়ের দিকে তাকিয়ে মজার ছলেই উত্তর দিল, বলল। আজকাল ভাব ভালোবাসা জমাতে সময় লাগে না, হুটহাট হয়ে যায়। এত ভাব ভালো না স্পর্শিয়া, দূরে থাকবো ওর থেকে। ওর চরিত্র মোটেই সুবিধার না। চশমাটা এখনো চোখে লাগানো। ঘুমের মধ্যেই মরিয়ে উঠল প্রেমা। এক হাত দিয়ে চশমাটা খুলে মুছে নিল চোখের কোণ। কি ব্যাপার, মা কেন ঘুমের মধ্যে তার চশমা খুলে দেয়নি? তাহলে এত তাড়াতাড়ি ভাঙতো না ঘুম? নড়াচড়া করতেই টের পেল গায়ের ভারী লেহেঙ্গার। অস্বস্তি লাগলো ভারী সব গয়নাগাটির ছোঁয়ায়। নেমে সেই চট করে উঠে পড়ল। রুমটা পরিচিত নয়, তবে সাজানো গোছানো। আশেপাশের কারো কোনো অস্তিত্বই নেই। আচমকায় ভয়েরা জেঁকে ধরল। দ্রুত পায়ে বিছানা থেকে নেমে এলো দরজার বাইরে। সাথে সাথেই চোখ গেল রান্নাঘরের দিকে। হ্যাঁ, চিনতে পেরেছে প্রেমা, এরা সর্দার বাড়ির মহিলা। সুসজ্জিত বাড়িখানা দেখতেই মনে পড়ে গেল সব। সকালের ভাইয়ের বিয়ের বরযাত্রী হিসেবে এসেছে সে। গায়ে হলুদের শেষে সবাই নামাজে গেলে সে থেকে যায় ভাবিদের সাথে। ভারী গহনা এবং লেহেঙ্গার এক মোটা আস্তরণে ক্লান্ত হয়ে পড়েছিল। অতিরিক্ত মাথা ব্যথা এবং ক্লান্তির বশে যখন নুইয়ে পড়েছিল, তখন আরশিয়াই তাকে নিজের রুমে বিশ্রাম নেওয়ার জন্য শুইয়ে দিয়ে গিয়েছিল।
বাড়ির মধ্যে তেমন কারো উপস্থিতি নেই, শুধুমাত্র 2-3 জন মহিলা রয়েছে, তার মানে সবাই বাইরে আছে। তারও যাওয়া উচিত ভেবেই পা বাড়ালো সিঁড়ির দিকে, কিন্তু পারলো না। পেছন থেকে কিছুর শব্দ পেতেই ফিরে তাকালো। একদম কোণার রুমের দরজাটা নড়ছে। প্রেমা জানে এই রুমটা কার, কিন্তু এই মুহূর্তে তার তো এখানে থাকার কথা না। তবে দরজা কেন নড়ল? শোভামের কথা ভাবতে ভাবতেই গুটি গুটি পায়ে এগিয়ে এলো সেদিকে। তৎক্ষণাৎ মনে পড়ল সেদিনের কথা। শোভামকে ফোন নাম্বার দেওয়ার পর থেকে আর সেই নম্বর থেকে কোনো রকম হুমকি ধমকি আসেনি। তাহলে কি সেই সামলেছে বিষয়টা? কিন্তু কিভাবে সামলেছে? আচ্ছা, ওই ব্ল্যাকমেইল করা ছেলেটা কি শোভামকে ওই ভিডিওটা সেন্ড করেছে? ভাবতেই সারা গায়ে রিন রিন করে উঠল। সাথে সাথেই মাথা দুপাশে নাড়িয়ে নিজেকে সান্ত্বনা দিতেই বলল, না না, এমনটা কেন হবে? কেনই বা ভিডিও দেবে? দেয়নি ভিডিও। কিন্তু কিভাবে সমস্যাটা সামলেছে সেটা জানা উচিত। আদেও সামলেছে কিনা সেটাও জানা উচিত ভেবেই দরজা আলতো হাতে ঠেললো, কিন্তু ভেতরে প্রবেশ করলো না। কণ্ঠে মধুরতা নিয়ে অনুমতি চাইলো, বলল, ভিতরে আসো। চমকে পিছনে ফিরল শোভাম। হুট করেই প্রেমাকে দেখে অবাক হয়ে গেল। পরক্ষণেই দাঁতে দাঁত চেপে বলল, না। ঢুকলো না প্রেমা। সেভাবেই ঠাই হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। অস্বস্তি লাগলো শোভামের। এ পর্যায়ে গমগমে কণ্ঠে বলল, আসো। মুহূর্তেই ঠোঁটে চওড়া হাসি ফুটল প্রেমার। গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে শোভামের পেছনে দাঁড়ালো। কিছু বলার আগেই শোভাম বলল, সবাই তো নিচে যে খাচ্ছে, তুমিও যাওনি কেন? আমি ঘুমাচ্ছিলাম। বলেই থামলো প্রেমা। পরক্ষণেই কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কেন যাননি? অস্বস্তিতে পড়ল শোভাম। অন্যদিকে তাকিয়ে হাঁসফাঁস করে বলল, আমিও ঘুমাচ্ছিলাম। মেনে নিল প্রেমা। আর কিচ্ছু জিজ্ঞেস করলো না এই ব্যাপারে। সেদিনের বিষয়টা নিয়ে জানা দরকার। তবে ঘটনাটা অস্বস্তিকর বলে হিমশিম খেতে হচ্ছে। ধীর গলায় বলল, আচ্ছা, আপনি কি ওই লোকের সাথে কথা বলেছিলেন? ও আর আমাকে কোনো হুমকি ধুমকি দেয়নি? সব কি মিটমাট হয়ে গেছে? গম্ভীর চিত্তে একবার প্রেমাকে দেখে নিল শোভাম। এরপর তাড়া দিয়ে বলল, আমি কারোর সাথে কথা বলিনি। বের হও রুম থেকে, আর কখনোই আসবে না। হুট করেই এমন পরিবর্তনে অবাক হয়ে গেল প্রেমা। কিছুটা আত্মসম্মানেও লাগলো। কেন জানি খুব খারাপ লাগছে। পিছু ঘুরে ধীর পায়ে দরজার দিকে এগোতেই শোভাম বলে উঠল, শোনো। দ্রুত বেগে তাকালো প্রেমা। চোখ দুটো চিকচিক করে উঠল। পায়রার ন্যায় ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কিছু শোনার ইচ্ছায়। তার শুনতে ভাল লাগছে, তবে কি শুনতে চাইছে সেটা ভেবে পাচ্ছে না। শোভাম গম্ভীর গলায় বলল, বয়স কত তোমার? প্রশ্ন করতে দেরি হলেও উত্তর দিতে মোটেও বিলম্ব করল না প্রেমা। দ্রুত কণ্ঠে বলল, 18+ কেন? শোভাম তৎক্ষণাৎ অন্যদিকে তাকালো। তাড়াহুড়ো করে বলল, কিছু না, গেট আউট। গায়ে মাখলো না প্রেমা, বরং ধীর পায়ে দরজার দিকে হেঁটে যেতে যেতে বলল, আরশিয়া ভাবে কিন্তু 17+ ছিল। সেই হিসাবে আমি 1 বছরের বড়। অবিশ্বাসের দৃষ্টিতে হতভম্ব হয়ে তাকালো শোভাম। বলল, হোয়াট? কি বললে তুমি? এই দাঁড়াও। প্রেমাকে আর পায় কে? সে দুহাতে লেহেঙ্গা তুলে ছুটেছে সদর দরজার বাইরে। কি দেখছো? স্পর্শী স্নিগ্ধ কণ্ঠে আকাশের দিকে চেয়ে থাকতে থাকতে বলল। চাঁদ। পরশ এক দৃষ্টিতে স্পর্শীর দিকে তাকিয়ে আছে। থেমে বলল। আমিও চাঁদ দেখছি। এ পর্যায়ে আকাশ থেকে চোখ সরিয়ে পরশের দিকে তাকালো। লজ্জা পেয়ে হেসে দিল। এক হাত দিয়ে পরশের চোখ ঢেকে দিয়ে বলল, চাঁদ এদিকে না ওদিকে। হুম, এটা আমার ব্যক্তিগত চাঁদ। আমি এটাকে দেখব।
ভোর তখন 4:30। আকাশে তখন আদেও আলোর কোনো রেস দেখা দিয়েছে কিনা জানা নেই। তখন পুরো ধরণীময় কুয়াশারা রাজত্ব করছে। তাদের এই রাজত্বের স্থায়িত্ব পুরো 10টা থেকে 11টা পর্যন্ত থাকবে। শীতের এই তীব্র ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে স্পর্শিয়া। প্রতিটা দাঁত যেন অন্যটার সাথে লেগে যাচ্ছে জোরালো ভাবে। গায়ের উপরের সাদা কম্বলটাকে টেনে আরেকটু জড়িয়ে নিল। মাথার ভেজা তোয়ালেটা পলিথিনের ন্যায় পোটলা হয়ে পড়ে আছে বালিশের উপরে। পরশের ঠিক বিপরীত দিকে মুখ করে শুয়ে আছে স্পর্শিয়া। বিষয়টা বড্ড বেমানান। নতুন বউ কোথায় এই শীতে জামাইয়ের বুকের মাঝখানটাতে এসে জড়সড় হয়ে দলা পাকিয়ে বসে থাকবে তা না, উল্টে মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে আছে। পরশ আর একটু কাছে গেল, নিজের ঠান্ডা হাত কম্বলের মধ্যে নিয়ে উদরে ছুঁয়ে দিল স্পর্শীর। আচমকায় শিউরে উঠে দলা পাকিয়ে বসে পড়ল স্পর্শী। কাঁপতে কাঁপতে বলল, ভালো হচ্ছে না কিন্তু, সারা রাত জ্বালিয়েছেন, এই ঠান্ডার মধ্যে চুবিয়েছেন। এখনো যদি ঘুমাতে না দেন তো কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বো। মুখ চেপে ধরল পরশ, এক হাত দিয়ে টেনে আবারও কম্বলের মধ্যে আনলো। এরপর দুহাত দিয়ে চেপে ধরে বলল, চেঁচাচ্ছ কেন? সবাই শুনলে কি ভাববে? নইয়ে পড়ল স্পর্শী। ঘুমে চোখ বুজে আসছে প্রায়। মুখের শব্দগুলো যেন বের হতে চাইছে না। জড়ানো গলায় বলল, ঠান্ডা দিবেন না, না হলে চিল্লাবো। পরশ মাথা নাড়িয়ে সাই জানালো। এরপর সুতোবিহীন পৃষ্ঠের উপর চুম্বন দিয়ে বলল, আচ্ছা, জ্বালাবো না, কিন্তু আমার সাথে কথা বলতে হবে। স্পর্শী কি শুনলো নিজেও জানে না, তবুও মাথা নাড়িয়ে সাই দিল। পরশ সান্নিধ্যে আবারও জড়িয়ে নিল। কাঁধের এক পাশে ঠোঁট ছুঁয়ে দিতে দিতে বলল, এখন বিশ্বাস হচ্ছে তুমি আমারই বউ। স্পর্শীর কানে গেল কথাটা। মুচকি হেসে জড়ানো আওয়াজে বলল, এতদিন কি অন্য কারো বউ মনে হতো? হুম, তাহলে আমি করো না। যা বলছি সেটার উত্তর দাও। একদম সত্যি কথা বলবে। আমি চাই না আমাদের প্রথম সকালটা মিথ্যে দিয়ে শুরু হোক। চমকে চোখ দুটো বড় করে ফেলল স্পর্শী। ঘুম তৎক্ষণাৎই ছুটে গিয়েছে। কান সজাগ রেখে সন্দেহী গলায় বলল, কি সত্যি কথা? পরশ চুপ করে নিজেকে সাজিয়ে নিল। মুহূর্তেই খানিক কাটার পর সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কি করে জানতে সেদিনের বিয়ের কথা? তোমাকে তো জানাই নেই। তারপরেও কোনো বাধা ছাড়া নির্দ্বিধায় কেন বিয়ে করলে? আর পাভেলের সাথেও বা হুট করে এতটা ঘনিষ্ঠ কেন? তোমাদের মধ্যে আদৌ চলছে নাকি? ওই কি বিয়ের কথা জানিয়েছিল তোমায়? আচ্ছা, পাভেলকে চেয়েছিল যাতে তুমি আমায় বিয়ে না করো? চমকে গেল স্পর্শী। হতভম্ব হয়ে চেয়ে রইল পরশের দিকে। এতক্ষণ উল্টোপাল্টা বুঝিয়ে বুঝ দেওয়ার চিন্তা ভাবনা করলেও এই মুহূর্তে সেই সিদ্ধান্ত পাল্টে নিল। কোনোভাবে পাভেলের ব্যাপারে নেগেটিভ চিন্তা যদি পরশ শিকদারের মনে এসে পড়ে, তাহলে সবকিছু ধসে পড়তে কিঞ্চিত সময়ও লাগবে না। এদের দুই ভাইয়ের সম্পর্ক খারাপ হবে এটা কল্পনায়ও ভাবতে পারে না সে। কণ্ঠে তেজ এনে বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব আবোল তাবোল কথাবার্তা বলছেন? পাবেল ভাইয়ের সম্পর্কে এসব নেগেটিভ ভাবনা চিন্তা আনলেন কিভাবে আপনি? উনি কেন আমাদের মধ্যে বাধা হতে চাইবে? আর আমাদের মধ্যে হুট করে যে ভালো সম্পর্কটা হয়েছে তাতে তার কোনো সায় নেই। বরঞ্চ আমি নিজেই ওর সাহায্য চেয়েছি, আর সেটাও আপনার জন্য। একটু থেমে, দেখুন, যেখানে আপনি নিজ ভাইয়ের সম্পর্কে এরকম ভেবেই ফেলেছেন, সেখানে আমি আর কিছু লুকাবো না। আপনি যখন সুজনকে প্রশ্রয় দিয়ে লুকিয়ে রেখেছিলেন, ঠিক সেই সময়টাতে একদিন রাতের বেলা আমার কাছে একটা ছবি আসে হোয়াটসঅ্যাপে। সেখানে সুজন সহ আরও একজন ছিল। পরশ শান্ত কণ্ঠে বলল, আরও একজন ছিল। এভাবে বলছে কেন? সরাসরি বলো সুজনের সাথে ওটা শুভম সর্দার মানে তোমার বড় ভাই ছিল। চমকে উঠল স্পর্শী। বলল, আপনি কি করে জানলেন? পরশ হাসলো। এরপর তারা দিয়ে বলল, এরপর বলো, আগে তোমার প্রশ্নের উত্তর দাও, তারপর আমি দিচ্ছি। স্পর্শী কিছু বলতে গিয়েও থেমে গেল। অপমানিত হয়ে চোখ নামিয়ে পুনরায় বলতে লাগলো, হ্যাঁ, ওটা ভাইয়াই ছিল। আমি ওই দিন সুজনের সাথে ওকে দেখে থমকে গেছিলাম।
এরপর বেশ কয়েকদিন চোখে চোখে রেখেছিলাম। ওর ফোনে বলা কিছু কনভারসেশন শুনতে পেয়েছি। কবির খা এর সাথে প্রায়শই কথা বলতো, আর সুজন সহ আরও 5 জন তো দেখাই করতো, আসতো সরাসরি, তবে সেটা গোপনে। কিন্তু ভাইয়া কিছু করেনি। হ্যাঁ, ও জেদের বশবর্তী হয়ে ভুল করেছে, কিন্তু এইটা অন্যায় না। সুজন সহ ওরা দুজন ওই দিন রেপ করার পরে ভাইয়া সুযোগ লুটতে চেয়েছিল। ও জানতো আপনি কখনোই নিজ দলের কাউকে সাজা পেতে দিবেন না, এতে আপনার দুর্নাম হবে। আর সবচেয়ে বড় কথা, সুজন আপনার খাস লোক, এই জন্যই কবির খায়ের সাথে হাত মিলিয়েছিল, যাতে আপনাকে পদে পদে বিপদে ফেলতে পারে। হুট করে আমার জন্য সুজনের সাথে আপনার বিরোধিতার কারণে ও নিজেও ভাইয়ার কথা মতো কাজ করেছে, কারণ ও নিজেও জানতো ভাইয়া এই বিয়েতে রাজি না। ভাইয়া রাজনীতির সাথে তেমনভাবে জড়িত না বলেই কবির খায়ের সাহায্য নিয়েছে। রাজনৈতিকভাবে প্রশাসনিক উপরমহল থেকে আপনার উপর ঠিক যত প্রকার চাপ সৃষ্টি করা যায় সেটা কবির খা করত। অন্যদিকে সুজন বারবার আপনার থেকে অনুগ্রহ চেয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করত, যাতে জনগণ আপনার উপর ক্ষেপে যায়। সুজন চাইলে নিজেই কোথাও লুকাতে পারত, কিন্তু ও যায়নি, বরং আপনার কাছে থেকে সব দোষ আপনার উপর চাপানোর জন্য। এদিকে এসব দেখে যেন আমি বিয়েটা ভেঙে দেই, আর অন্যদিকে প্রতিনিয়ত সুজনকে দিয়ে আপনার নামে বাজে কথা বলিয়েছে আব্বুর কাছে, যাতে সেও রাজি না হয়। মানে সব দিক থেকে আষ্টে পৃষ্ঠে ধরেছিল। একদিকে রাজনৈতিক চাপ, প্রশাসনিক চাপ, জনগণের চাপ, হুট করে দলের মধ্যেই নতুন শত্রুর আবির্ভাব। আমাকে আর আব্বুকে দিয়ে বিয়ে ভাঙানো থেকে শুরু করে শত্রুর সাথে হাত মেলানো পর্যন্ত করেছে। আর মাঝখানে বসে সম্পূর্ণভাবে গুটিগুলো চেলেছে শুভম ভাই। আমি জানি না আপনার প্রতি ওনার এত আক্রোশ কেন, আপনিও বা ওনার প্রতি এতটা হিংস্র কেন। ভাইয়া রাজনীতি পছন্দ করে না, ব্যবসা করে, তাও আপনাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে কেন? আমি সবটা যখন বুঝতে পারি তখন আপনাকে বারবার চাপ দেই যাতে সুজনকে ধরিয়ে দেন, কিন্তু আপনি আমার কথা কানেও নেননি। এরপর পাভেল ভাইকে জানাই, উনি সবটা শোনার পর আমাকে সাহায্য করেন। বারবার আপনাকে ভয় দিতে থাকেন যে আমি আপনাকে ছেড়ে চলে যাব। এরপর যেই দিন আপনি আমাকে নিয়ে তালতলি গিয়েছিলেন, ওটা আমারই প্ল্যান ছিল। আর সুজন সহ বাকিদের নামে যেসব কথা আপনাকে জানিয়েছি সেটাও আমার কথা মতো, যাতে আপনি সবটা বুঝতে পেরে ওকে ধরিয়ে দেন। তবে ওভাবে বিয়ে করার কোনো ইচ্ছে না হলেও বাধ্য হয়ে করেছি, কারণ আমি চাইনি শোভাম ভাইয়া আবারও কোনো পরিকল্পনা করুক। ওনার রাগের মূলেই ছিলাম আমি। উনি কিছুতেই চাইতেন না আমার বিয়ে আপনার সাথে হোক, সেই জন্যই বিয়েটা করা, আর কিচ্ছু না। এতে পাবেল ভাইয়ের কোনো দোষ নেই। আমি ভেবেছি যেভাবে বলেছি ও সেভাবেই করেছে। পরশ ঠোঁট কামড়ে হাসলো, বলল, ও আচ্ছা, থ্যাংক ইউ। ভ্রুযুগল কুচকে পরশের দিকে তাকালো স্পর্শী, সন্দেহী কণ্ঠে বলল, আপনি কি কিছুই জানতেন না? আচ্ছা, ছবির ওই লোকটা যে আমার ভাইয়াই ছিল সেটা কিভাবে জানলেন? আর আমি যে এত সব মিথ্যা বলিনি সেটাও বা নিশ্চিত হলেন কিভাবে? এই সত্যিটা বলুন, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নিজেকে ছাড়াতে ছাড়াতে পরশ হেসে বলল, আরে আশ্চর্য মহিলা তো তুমি, বিশ্বাস করলেও দোষ, না করলেও দোষ। স্পর্শী এক দৃষ্টিতে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। পরশ চোরা চোখে আশেপাশে তাকালো, এরপর আচমকায় জড়িয়ে নিয়ে বলল, আরে বাবা, এত রাগ করার কি আছে? আচ্ছা, তুমি তো কিছু জানতে না, এটা বলো যে ওই দিন ওই শোভাম আর সুজনের ছবি কে দিল তোমায়? সেটা এখনো জানতে পারিনি, ওই নাম্বার বন্ধ বলছে। একটু থেমে পরশের দিকে তাকাতেই মুখভঙ্গি পাল্টে গেল স্পর্শিয়ার। হতভম্বের ন্যায় তাকিয়ে থেকে আর্তনাদ করে উঠল। নিজেকে আপ্রাণ ছাড়ানোর চেষ্টা করতে করতে আহত গলায় বলল, ওটা আপনি ছিলেন? তার মানে মাঝখান থেকে আমাকে গুটি হিসেবে আপনি ব্যবহার করেছেন, তাও নিজের ভাইকে লেলিয়ে দিয়ে। ছাড়ুন, ছোবেন না আমায়। আল্লাহ, আমি বুঝতেই পারলাম না। পরশ ছাড়ল না,
বরং বাঁধন আরো শক্ত করলো। আদুরে গলায় অনবরত বলতে লাগলো, আরে রাগ করছো কেন? আমি কি ভুল কিছু করেছে? আচ্ছা যান, শোনো, আমি তো তোমার এইসব জড়াতে চাইনি, বরং তুমি নিজেই পাকনামি করতে করতে ঠকে গেছো। কিচ্ছু করা ছিল না আমার। তোমার ভাইকে সাহায্য করার জন্য আমি নিজে যথেষ্ট ছিলাম। তবে এখানে ঘটনা সম্পূর্ণ আলাদা। যদি ধর্ষণ সম্পর্কিত কোনো ঘটনায় শুভম জড়িত থাকতো তাহলে কথাই ছিল না। কিন্তু সমস্যা হচ্ছে, ও মাঝখানে বসে সব নড়াচড়া দিচ্ছে ঘুটে দিয়ে। ওর বিরুদ্ধে নিশ্চিতভাবে কোনো অপরাধের প্রমাণ নেই। যদিও মাঝখানে বসে ষড়যন্ত্র করার জন্য ওকে দোষী করেও, কিন্তু সে তীরের ফলও শেষমেশ আমার দিকেই ঘুরবে। কারণ সুজন আমার দলের লোক, সে নিজে ধর্ষক। আর তোমার মাধ্যমে এসব করেছে কারণ আমি চাইছিলাম তুমি নিজেই যাতে আমাকে বিয়ে করো। তুমি একটা বার ভাবো, শুভম তোমাকে দিয়ে বিয়ে ভাঙাতে চেয়েছিল, আর আমি তোমার মাধ্যমে বিয়ে করে নিলাম। ব্যাপারটা জোস না? কে জিতেছে বলো, আমি নাকি তোমার ভাই? আচ্ছা সেসব বাদ দাও, জিতেছ তো তুমি, কারণ আমার মতো একটা জামাই পেয়েছ যে। আচ্ছা ডার্লিং, বলো না, জিতছ না তুমি? স্পর্শী দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। পরশ আবারও সেই রাগে ঘি ঢেলে দিল। সুতোবিহীন ঘাটটাতে ঠান্ডা নাক ঘষে বলল, দেবরের কথা ভাবছো নাকি? আরে পাবেল তো আমাকে জিজ্ঞেস না করে ওয়াশরুম পর্যন্ত যায় না। সেখানে আমার কোনো সায় না নিয়ে তোর কথা মতো কাজ করবে? ধুর, তুমি আর তোমার ভাই কত কিছু না ভেবে বসে থাকো, হাস্যকর। কুয়াশা মাখানো ভোর, ঘড়ির কাঁটা তখন 7:30 পৌঁছালেও নেই সূর্যের দেখা। এদিকে শীতও চাপটে ধরে আছে প্রবল ভাবে। কম্বলের মধ্যে কিছুক্ষণ এদিক ওদিক মুড়িয়ে উঠে পড়ল স্পর্শী। এ যাবৎ 3বার উঠেছে সে। কম্পনরত ঠান্ডা পা নিয়ে আবারও উকি মারল দরজার বাইরে। না, কেউ নেই, কারো টিকিটাও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ উকি ঝুঁকি মেরে চোখ মুখ বিকৃত করে ফিরে এলো রুমে। পুনরায় কম্বলের মধ্যে ঢুকে ঠান্ডা পাটা পরশের পায়ের সাথে মেলাতেই ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। দাঁতে দাঁত চেপে হুঁশিয়ারি দিয়ে বলল, খবরদার, এই বরফ আমার গায়েতে দূর, যেন একটা লোমের উপরও না লাগে। যদি আরেকবার লাগিয়েছ তো সোজা পুকুরে নেচে বাবা। এরপর কম্বল দিয়ে নিজেকে ভালোভাবে পেঁচিয়ে শুয়ে পড়ল অন্যদিকে তাকিয়ে। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল স্পর্শী। দুহাতে কম্বলটাকে টেনে জোর করে ঢুকে পড়ল ভেতরে। হিমশীতল পা দুটি চেপে ধরল পরশের পায়ের সাথে। গেঞ্জির নিচ থেকে দুহাত ঢুকিয়ে পেটের উপর চেপে ধরে শক্ত করে জড়িয়ে ধরল। দাঁত মুখ খিচে কিছু বলার প্রয়াস করতেই স্পর্শী শান্ত কণ্ঠে জবাব দিল, বলল, সাবধান, রাত মাত্র 1টা গেছে। সারা রাতে একটু কাত হয়েও শুতে দেননি, আর দিন হতে না হতে পোল্টি মারছেন। রাতটা আসুক, আবার সুদে আসলে সকল রিজেকশন ফিরিয়ে দেব। পরশ আর কিছু বলল না। অন্যদিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ক্ষমা করলাম, তবে আরেকবার কম্বল থেকে বেরিয়ে দেখো কি অবস্থা করে। আমি শুনেছিলাম পুরুষ মানুষ নারীর পাশাপাশি গেলেই মোমের মতো গলে যায়। আজ নিজের চোখে প্রমাণ দেখলাম। কীভাবে পারলি ভাই? একটা দিনও পেটের মধ্যে পৌঁছাতে পারলি না, সামান্য একটা রাতের মধ্যে এভাবে গলে সব উগড়ে দিলি। এবার আমার কি হবে? ছাদের এক পাশ থেকে অপর পাশে হেঁটে এলো পরশ। এখান থেকেই শিকদার বাড়ির সামনের বিশাল এরিয়াটা স্পষ্ট দেখা যায়। আজ বউ ভাত, নিচে অজস্র লোক কাজে মশগুল। সেদিকে চোখ বোলাতে বোলাতে পরশ বলল, কেন, তোর আবার কি হবে? কিছু বলেছে নাকি? পাভেল অভিমানে অন্যদিকে ফিরে তাকালো, মুখ ফুলিয়ে বলল, না, এখনো কিচ্ছু হয়নি। তবে হতে কতক্ষণ? তোর বউ তো আমাকে দেখলেই চোখ দুটো কুমড়ার মতো করে তাকায়। ভয়ের চোটে দুগাল হাত দিয়ে বসে থাকি, না জানি কখন ঠাস করে শব্দ হয়। ভাগ্যিস এ যাবৎ কেউ না কেউ আশেপাশে ছিল, কিন্তু আর কতক্ষণ? আমাকে আজ না কাল একা তো পাবেই, তখন কি হবে? পরশ পাত্তা দিল না, স্বাভাবিক ভঙ্গিতে বলল, একটা দুটো চর্থা পরে কিছু হয় না। থেমে সন্দেহে চিত্তে জিজ্ঞেস করলো, ওই বাড়ি থেকে কি কেউ এসছে? না, তবে সোহম সর্দার, রোহান, জিহান আর আরশির ফুফির আসার কথা। তবে আমার মনে হয় না শুভম সর্দার আসবে। পরশ পিছু চাইল, ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, এমনটা মনে হওয়ার কারণ? আরে ও তো তোকে সহ্য করতে পারে না,
যেখানে বিয়ে ভাঙার জন্য এত ষড়যন্ত্র করেছে সেখানে তোদের নায়ের নিতে হাসবে, এটা তো ভাবাই বোকামি। থেমে পুনরায় বলল, আমি বুঝি না শুভম সৌধের সাথে তোর কিসের শত্রুতা? পরশ দূরের উঠোনের কোণায় রান্না করতে থাকা লোকটার দিকে তাকিয়ে রইল। লোকটা ঘেবে নিয়ে কাঠের খুন্তি নাড়ছে বিশাল পাতিলের মধ্যে। সেদিকে তাকিয়েই আনমনে বলল,